আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী। পিশাচ আছে কি নেই এই নিয়ে অনেক কথাই ওঠে, তবে যারা বিশ্বাস করেন আর যারা বিশ্বাস করেন না, যদি পিশাচ থেকে থাকে তাহলে দুই সম্প্রদায়ের ক্ষেত্রে তার সমান পরিণতি নিহিত। আসল কথা হলো, পিশাচ তো আর কারো মঙ্গল কামনা করে না, তারা হয় রক্ত পিপাসু। রক্তের নেশায় তারা মত্ত থাকে, সে নেশা মেটা না পর্যন্ত তারা থামে না। কিন্তু এ নেশা যদি না থামে তাহলে তাদেরকে থামানো কি সত্যিই কোনো উপায় আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কি? এমন অনেক প্রশ্নই মাথায় জট পাকাচ্ছে, তাই তো? আসুন, এত প্রশ্নের মাঝে গল্পটা না হয় শুনে ফেলি। হতেও পারে এই গল্পেই তার সমাধান রয়েছে। আজকের গল্পের মূল চরিত্রে রয়েছেন কথক, অমূল্যবাবু, মিসেস কুমুদিনী চৌধুরী ও ডাক্তার। চলুন তবে শুনে ফেলা যাক। আমি ঔপন্যাসিক, কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এ পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই। দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝা এসেও ৩-৪ লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আমার আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর ৫০। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না। কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু ২-৪টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা অমূল্যবাবু, এই পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়।
তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলি পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অমূল্যবাবু বললেন, অনেক সময় হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময়েই মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে শুনি? আমি বললুম, আরে অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, ও ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, দেখুন, ভয়ানক ভূত কাকে বলে আমি তো জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা আপনি সত্যি কি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। আর খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম। অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্ত স্বল্পতার রোগে মৃত্যুর হার বড় বেড়েছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চ স্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ না অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। অমূল্যবাবু শুষ্ক স্বরে বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করার জন্য আহ্বান করলুম। ও গোবিন্দবাবু, একটু চা খেয়ে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে রাজি আছি আমি ভাই, কিন্তু ভায়া শিগগির, আমার একটু দেরি করার সময় নেই। আমি বললুম, কেন, আপনার এত তাড়াতাড়ি কিসে? গোবিন্দবাবু বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। জিজ্ঞাসা করলুম, কি অসুখ? গোবিন্দবাবু বললেন, রক্ত স্বল্পতা, অর্থাৎ ম্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝা এত অ্যানিমিয়া বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? গোবিন্দবাবু বললেন, না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি। ওর নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি, জোয়ান সমর্থ ছেলে। আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে ওর অবস্থা খারাপ হয়ে পড়েছে। অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি তো কারোর অবস্থা খারাপ হয় না। চলো দেখি ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে একটু গদাধরকে দেখে আসি।
আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে স্নান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাত বোধ হয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? গোবিন্দবাবু বললেন, ওটা তো ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধ হয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই যে তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু, গিন্নিমা গদাধরকে ভালোবাসেন ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই আর রাতে ঘুমও নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়ি নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো তো। গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে। কারণ এখানে ওর ঠিকমতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হুড়হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে মনে হলো জানালার সারসির ওপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলুম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে ও ঝড় হৈ হৈ করছে। এমন দুর্যোগে সারসির উপরে করাঘাত করতে কে আসবে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সারসির উপরে আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লুম। আর তো কোনোই সন্দেহ নেই, কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে? কে আমার ঘরের ভেতর ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম।
টপ করে টর্চটা তুলে নিয়েই জেলে জানালার উপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোকে দেখলুম বদ্ধ শার্সের ওপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন! ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সের কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জানালা দিয়ে সকালের আলো ঘরের ভেতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি জিজ্ঞাসা করলুম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি বলছো? এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললুম, বলেন কি? কি করে সারল? অমূল্যবাবু বললেন, কারণ গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না। কৌতুক ভরে বললুম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন নাকি? অমূল্যবাবু অটল ভাবেই বললেন, দেখো, তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিয়রে বসে আমি তাকে পাহারা দিয়েছি বলে। কারুকে তার ত্রিসীমানায় পর্যন্ত আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতেন না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? শেষ হলো আজকের গল্প মিসেস কুমুদিনী চৌধুরী। গল্পকথক ও ডাক্তার সৌম্যদীপ, অমূল্যবাবু অভিজিৎ, মিসেস কুমুদিনী আফসানা, তুহিন মালি, সাথে আমি জয়তী। শেষ হলো আজকের মিসেস কুমুদিনী চৌধুরী। অন্তিম পর্ব নিয়ে ফিরছি খুবই শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনাদের প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।